অরূপ বাবুকে। আমি আমার দ্বীপবাসীকে অনুরোধ করব, অরূপ বাবুর এই কাতর মিনতি, কাতর অনুরোধটা আপনারা রক্ষা করুন। 5টা বছরের জন্য সুযোগ করে দিন। দেখুন, যদি উন্নতির শিখরে না পৌঁছাতে পারি, আবার আপনারা দূর করে দেবেন। আর কোনোদিন আসুন না আপনাদের দুয়ারে। শুধু একটাবার সুযোগ দিন। 4 নম্বর বোতাম টিপে মাননীয় সুমন্ত দাকে একবার পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিন। সাগর বিধানসভা কেন্দ্রের 132 নম্বর, যিনি ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী, মাননীয় নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা প্রমাণিত হয়েছেন যিনি। বহু রাষ্ট্র যাকে বহু ভূষায় ভূষিত করেছেন, বহু সম্মানে ভূষিত করেছেন, যাকে একটা রাষ্ট্রবাদী নেতা হিসাবে মেনে নিয়েছেন, যাকে এই মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে মেনে নিয়েছেন, সেই নরেন্দ্র দামোদর মোদী। তিনি সবার কাছে অঙ্গীকার করেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবাইকে নিয়ে সবার উন্নতি তার লক্ষ্য, তার স্বপ্ন। তিনি বলেছিলেন যে বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে জল পেয়ে যান সেই ব্যবস্থা হয়ে গেছে। তিনি বলেছেন ভারতবর্ষের কোনো প্রান্তে কোনো বাড়ি, একটাও বাড়ি কাঁচা থাকবে না। তার সেই অঙ্গীকার তিনি কিন্তু রক্ষা করে চলেছেন। আর যারা বলেন যে লক্ষ্মীর ভান্ডার কই দিয়ে দেখুক, আপনি চলে যান পাশের রাজ্য উড়িষ্যাতে। এই সবে মাত্র আমাদের বিজেপি সরকার কয়েক মাস হলে এসছে, দেখবেন যান সেখানে সুভদ্রা যোজনা নামে প্রত্যেক বাড়ির মহিলারা 3000 টাকা করে পাচ্ছেন। মোদী সরকারের গ্যারান্টি এটা। মাফ করবেন, 5000 টাকা করে পাচ্ছেন প্রত্যেক বাড়ির মেয়েরা, 5000 টাকা করে সুভদ্রা যোজনাতে পাচ্ছেন। যাই হোক, আমাদের মোদীজি সেই গ্যারান্টি পশ্চিমবাংলার জন্য দিয়েছেন। মায়েরা, তোমাদের যদি সত্যিকারে অর্থের প্রয়োজন হয়, লক্ষ্মী ভান্ডার যদি এই ভোট প্রদানের একমাত্র মকসদ হয়ে থাকে, তাহলে আমাদের মোদী সরকারের অঙ্গীকার, তিনি যদি আমাদের সুমন্তদার মাধ্যমে আমাদের এখানে বার্তাটা সেই পার্লামেন্টে পৌঁছে যায়, অর্থাৎ পার্লামেন্টে যদি বিজেপি সরকার আসে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন। এটা মোদী সরকারের গ্যারান্টি। তিনি যা বলেন সেটা করে দেখান। আপনি পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান, পাশের রাজ্য বিহারে চলে যান, উন্নতি কাকে বলে, প্রতিশ্রুতি কাকে বলে, আপনি সচক্ষে দেখে আসবেন। আর যারা বলেন যে বাঙালি বলে কেবলমাত্র ভিন রাজ্যে গিয়ে তাদেরকে অসম্মানিত হয়ে কাজে তাদেরকে অনেক বঞ্চনা স্বীকার করতে হচ্ছে, সমস্ত ভুল তথ্য, মানুষকে ভুল বোঝানোর তথ্য, এগুলো তৃণমূলের জমানায়, এগুলো শুধু খালি ভোট ব্যাংকের রাজনীতি। কারণ এ কথা বলা ছাড়া ওই চোরেদের আর কিছু বলা নেই। কারণ চোর এই কারণে বলছি, যাদের শিক্ষামন্ত্রী চোর, খাদ্যমন্ত্রী চোর, স্বাস্থ্যমন্ত্রী চোর, কয়লা চোর, গরু চোর, সব চোর আর চোর চোর। আমরা বাংলায় প্রতিশব্দ জানি। এই মুহূর্তে আমাদের হয়তো সামনের ভবিষ্যতের বাচ্চাদের চোর প্রতিশব্দের একটাই প্রতিশব্দ হবে, চোর প্রতিশব্দ মানে তৃণমূল। চোরের প্রতিশব্দ কি? তৃণমূল। যাই হোক, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ঘোড়ামারার গর্ব, আমাদের সবার প্রিয় মাননীয় প্রফেসর ডক্টর বিধান দাস মহাশয়। হ্যালো, নমস্কার সবাইকে। আজ এই সভায় আমরা উপস্থিত হয়েছি 2026 বিধানসভার প্রাক্কালে মাননীয় শিক্ষক শ্রী সুমন্ত মণ্ডলের সমর্থনে। কিন্তু আমার কিছু বক্তব্য এখানে উপস্থাপন করার পূর্বে আজ আমাদের মধ্যে যে নেই হরিদা, আমাদের সবার প্রিয়, তার উদ্দেশ্যে আমি চাইব 1 মিনিটের নীরবতা পালন করে নিতে। তারপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব। আমি সবার কাছে অনুরোধ, আমার যেহেতু সবাদের প্রিয় হরিদা আজ আমাদের মধ্যে নেই, থাকলে খুব আনন্দ পেতাম। ভবিষ্যতে যে আনন্দ ঘন মুহূর্ত আমাদের সামনে আসবে, সেই মুহূর্ত হরিদার সঙ্গে আমরা কেউ আর শেয়ার করে নিতে পারবো না।
সেই দুঃখটা মনের মধ্যে থেকে যাবে সবার। তো আমি আমার বক্তৃতা শুরু করার পূর্বেই আমি চাইব হরিদাস সম্মানার্থে আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। অসংখ্য ধন্যবাদ বিধান ভাইকে, কারণ এটা অনেক আগেই আমাদের করা উচিত ছিল, সেজন্য সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই বিধান বাবুকে। আসুন আমরা সবাই মিলে তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করি। ধন্যবাদ সবাইকে। শুভ বিকেল সবাইকে। আজ এই সভায় উপস্থিত আমাদের সবার প্রিয় অরূপ ভূঁইয়া। অরূপদার সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। আমরা ভেবেছিলাম অরূপদাকে গণমানতে নিয়ে আসার, চেয়েছিলাম ভারতকে আসার। অরূপদা এসছে আমাদের আহ্বানে, সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব কৃতজ্ঞতা স্বরূপ অরূপদার প্রতি একটা করতালি নিবেদন করতে। সবাই উপস্থিত মাননীয় সভার সভাপতি শ্রী দীপক বাবু এবং উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র অনুভব এখানে ব্যক্ত করার চেষ্টা করছি। 2011 সাল, বিগত 34 বছরের অপশাসনের পরে আমি আপনি সবাই মিলে ভেবেছিলাম যে স্বপ্নের মেঘবালিকা এই 34 বছরের অপশাসনকে দূর করিয়ে বাংলার অগ্নিকন্যা এক স্বপ্নের দিশারি স্বপ্ন দেখাবেন, স্বপ্ন দেখিয়েও ছিলেন এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। আমরা সেই স্বপ্নে বিভোর হয়েছিলাম। স্বপ্নের মেঘবালিকা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা বিভোর হওয়ার পরে বিগত 15 বছর সেই স্বপ্ন থেকে জেগে দেখছি বাস্তবে কি না, যে স্বপ্ন উনি দেখিয়েছিলেন আমাদেরকে, সে স্বপ্ন উনি আমাদেরকে স্বপ্নই দেখিয়েছিলেন। আমাদেরকে বলেছিলেন তোমরা জেগো না, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, তোমাদের জাগার কোনো প্রয়োজন নেই। ওটা স্বপ্ন, ওটা স্বপ্ন ছিল বামফ্রন্টের অপশাসন থেকে রাজ্যকে নিষ্কৃতি দেওয়ার এবং তোমাদের কাছ থেকে ভোটটা আদায় করা। ওটা স্বপ্ন ছিল। তোমরা ঘুমিয়ে থাকো, তোমাদের জাগার কোনো প্রয়োজন নেই। মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মৌলিক চাহিদাগুলো কি? 1, কর্মসংস্থান, 2, বাসস্থান, দ্বিতীয় শিক্ষা। এই কটা মৌলিক চাহিদা, তাই তো? উনি আসার পরে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এই হারিয়ে যাওয়া মৌলিক প্রতিশ্রুতিগুলো আবার পুনঃপ্রতিষ্ঠা করবে, আবার গণতন্ত্রের পরিবেশ তৈরি করবেন, মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, কারোর ভোটাধিকার কারা হবে না, কাউকে রক্তচক্ষুর সামনে দাঁড়াতে হবে না, নির্বিঘ্নে যাবে, গণতন্ত্রের উৎসবে সামিল হবে। এবং প্রত্যেকটা যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আমার আপনার মতো সন্তানরা, আমার আপনার মতো বাড়ির সন্তানেরা সেখানে পয়সা দিয়ে নয়, সরকারি খরচায় পড়াশোনা করতে পারে। রাইট টু এডুকেশন অনুযায়ী যে নিয়ম রুলস আছে, যে প্রতিটি বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পিটিআর অর্থাৎ পিউপিল টিচার রেশিও অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের অনুপাত, সেটা কত হওয়া উচিত না? ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শিক্ষক এবং ছাত্রের অনুপাত হওয়া উচিত 30 জন এবং ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত এই শিক্ষক এবং ছাত্রের অনুপাত হওয়া উচিত কত না? 35। যদি বলেন এই তথ্য কোথা থেকে পেলেন এবং এই তথ্যের গ্রহণযোগ্যতা কি? মানুষের মনস্তত্ত্বকে, মানুষের হিউম্যান যে রিসোর্স আছে তাকে রিসার্চ করার পর দেখা গেছে যে একটা বাচ্চা শিশু তার মানসিক বিকাশের ক্ষেত্রে যেমন তার দৈহিক বিকাশের প্রয়োজন, দৈহিক বিকাশের ক্ষেত্রে যেমন তার ফান্ডামেন্টাল জিনিসগুলোর প্রয়োজন, মৌলিক কিছু জিনিসপত্রের প্রয়োজন হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলসের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটা শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রেও তার শিক্ষার পুষ্টির প্রয়োজন হয়। সেই পুষ্টি আমরা কোথা থেকে পাবো না? সেই পুষ্টি আমরা পুঁথি থেকে পাবো। সেই পুঁথি কেমন হওয়া উচিত এবং সেই পুঁথিকে শিশুর কাছে থালার মতো কেউ রিপ্রেজেন্ট করবে, তারা কারা না? তারা আমাদের শিক্ষক। সেই রিসার্চ করে দেখা গেছে
যে একটা পূর্ণাঙ্গ বিকাশের জন্য, একটা শিশুর পূর্ণাঙ্গ বিকাশের জন্য ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 30 জন ছাত্র পিছু একজন অন্তত শিক্ষক হওয়া বাঞ্ছনীয়, এবং ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত এই সংখ্যাটা 35, এবং যত উঁচু স্তরে যাবে এই সংখ্যাটা বাড়তে থাকবে। আমরা আশা করেছিলাম মেঘবালিকা থেকে যে বিগত 34 বাম শাসনে, অপশাসনে আমার আপনার বাড়ির ছেলেরা এই যে শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছিলাম সেটা পূরণ হলো, কিন্তু বাস্তবে কি হলো, কি দেখলাম আমরা? 2011 সালের পরে, 2012 সালের পরে একটা এসএসসি হওয়ার পরে আর কোনো এসএসসি হয়নি। উনি টাটা দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, টাটা বাই বাই বলে দিয়েছেন। 2014 সালের টেট কি হলো? 6টা প্রশ্নপত্রের উত্তর ভুল, হাইকোর্টে কেস হলো। হাইকোর্ট বললো যে 6টা প্রশ্নপত্র যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে 6টা নাম্বার গ্রেস করে দাও। ওনারা মানলেন না। রাজ্য সরকার কি করলো? আমার আপনার ট্যাক্সের টাকায় ওনারা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেলেন। ডিভিশন বলবে হ্যাঁ ঠিক তো, আপনারা প্রশ্নপত্রের উত্তর ভুল করেছেন, ভুলভাবে আপনাদের উত্তরপত্র দিয়েছেন, এটার জন্য আপনারা 6টা নম্বর যে গ্রেস মার্ক দিয়ে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছেন ওই রায়টাকে বহাল থাকুন, আপনারা রিক্রুট করুন, সময় দেবেন না, আর সময় কাটাবেন না, রিক্রুট করুন। ওনারা মানলেন না। আবার কি করলেন? বড় উকিলকে ধরলেন, প্রচুর টাকা খরচ করলেন। টাকা কোথেকে পাচ্ছেন? আমার আপনার সেই টাকায়, সেই ট্রেজারি থেকে আবার টাকা নিয়ে এসে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কোথায় গেলেন? সুপ্রিম কোর্টে গেলেন। মজাটা দেখুন, উনি কি করতে চাইছেন না, এই যে 6টা প্রশ্নপত্রের উত্তর ভুল হয়েছে সেই জন্য যে কেস হয়েছে সেই কেসটাকে প্রতিহত করার জন্য উনি সিঙ্গেল থেকে ডিভিশন, ডিভিশন থেকে সুপ্রিম কোর্টে দৌড়ালেন। কি করতে? উদ্দেশ্য কি? যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিয়েছিল তাদেরকে চাকরি পরীক্ষা দেওয়ার, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কি? না, একটু গভীরে গিয়ে ভাবুন। ফাইন্যান্স ডিপার্টমেন্টের রিপোর্ট বলছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থা, বিগত পশ্চিমবঙ্গে বিগত বাম অপশাসনে 1947 সাল থেকে 2011 সাল পর্যন্ত বিগত 64 বছরে বামফ্রন্ট সরকার এবং কংগ্রেস সরকার যে ঋণ করে গেছে সেই ঋণের পরিমাণ 1,73,000 কোটি টাকা তারা করে গেছে, করে বাবুরা চলে গেছেন। তারপরে দিদি এলেন, দিদি আসার পর 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই বিগত 15 বছরে সেই ঋণের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 8 লক্ষ কোটি টাকা। ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলছে ম্যাডাম যদি রিক্রুটমেন্ট দিয়ে দিই এদেরকে পয়সা দেবো কোথা থেকে? আমার তো স্যালারি কেন্দ্র সরকার দেয়, কিন্তু এদের স্যালারি আপনি কোথা থেকে দেবেন? আমি কোথা থেকে দেবো? আমি দায়িত্ব নিতে পারবো না দিদি, আপনি দেখুন কি করবেন। দিদি বলছেন বেটাদের তো এইভাবে তো জব্দ করা যাবে না, পরীক্ষা দাও, পরীক্ষার নামে প্রহসন করো, লাখ লাখ ছেলে পরীক্ষা দিক এবং সেই পরীক্ষার টাকাগুলো আমরা কালেকশন করি, কিন্তু রিক্রুটমেন্ট দেবো না। কি করব? গভর্নমেন্টের ট্যাক্সের যে টাকা ট্রেজারি থেকে সেই টাকা নিয়ে ওই পরীক্ষা থেকে রিক্রুটমেন্টকে বন্ধ করার জন্য সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে। উনি কি পারতেন না যে 6টা প্রশ্নপত্র যেটা উত্তরপত্র ভুল ছিল সেটা উনার যে যারা কোশ্চেন সেটা তারা নিশ্চয়ই এতটা বোকা নয়, তারা জানে না এমনটা নয়। এসএসসি, স্কুল সার্ভিস কমিশন বা প্রাথমিক শিক্ষা পরিষদের যারা প্রশ্নপত্র তৈরি করেন তারা আমারই মতো কোনো কলেজ লেভেলের শিক্ষক, তো তারা কি জানতো না যে ওই 6টা প্রশ্নপত্রের উত্তর কি হবে? তারা বিলক্ষণ জানে। তাহলে মুশকিলটা কোথায়? না, মুশকিলটা ওই দিদিমণির কাছে। দিদিমণির ইনস্ট্রাকশনে 6টা প্রশ্নপত্রের উত্তর ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে। তাতে লাভ কি? তাতে লাভ এটাই যাতে বছরের পর বছর, বছরের পর বছর কেসের অজুহাত দিয়ে ওই বাচ্চা ছেলেগুলোকে কোনো রিক্রুটমেন্ট না দিতে হয়, যাতে কোষাগার থেকে আমাদের যে কোষাগার এই এক খাতের মুখে এসে দাঁড়িয়েছে সেটাকে জনমানসে না উন্মোচিত হতে দিতে হয়। তার জন্য কি করতে হবে? তার জন্য কেস, তার জন্য জনগণকে কি বলতে হবে? ওরা তো কেস করেছে সেই জন্য রিক্রুটমেন্ট আটকে গেছে, সেই জন্য রিক্রুটমেন্ট করা যায়নি, আমার কোনো দোষ নেই এতে। ওরা যদি কেস না করতো আমরা রিক্রুট করেই দিতাম। 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত একটাও কোনো রিক্রুটমেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি, একটা মাত্র এসএসসি হয়েছে, তাও আবার নির্ভেজাল নয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, বিসিএস যেটা দিয়ে বিডিওএসটি হওয়া যায়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন,
কোনো একটা সরকারি পরীক্ষা মিসেলেনিয়াস কোনো একটা সরকারি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়নি। আমার আপনার বাড়ির ছেলেরা বা আমরা যারা স্বপ্ন দেখেছিলাম, যাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, তারা কিন্তু আজকের এই আপনাদের মতো এই হাটসভাতে মাইক্রোফোন ধরে বলতে বাধ্য হচ্ছে। তারা বলতে বাধ্য হচ্ছে তাদের দুঃখ যন্ত্রণার কথাগুলো। তারা বলতে হচ্ছে, দিদিমণি তুমি আর নেই কো সেদিনের দিদিমণি, তুমি আর নাই কো তুমি তো চেঞ্জ হয়ে গেছে। তোমার যে রূপ সেই 2011 সালে রেখেছিলাম, তোমাকে তোমার আবেগে যে ব্রিগেড সভা ভরতো, তোমাকে যে পার্টির ক্যাডাররা বলতো অগ্নিকন্যা, তুমি আর অগ্নিকন্যা নেই, তুমি অগ্নিকন্যা থেকে ঘুগনিকন্যাতে পরিণত হয়েছে। তুমি আর অগ্নিকন্যা নেই, তোমার আবেগে কেউ যায় না ওই ব্রিগেডের ময়দানে, যায় তোমার ওই চোখ রানাতে। আজকের এই সেই চোখ রানাকে উপেক্ষা করে আমার আপনার মতো এই শিক্ষিত ছেলেগুলো আজকের এইরকম হাটসভাতে এসে উপস্থিত হয়েছে এবং গর্জে উঠেছে আপনার এই নীতির বিরুদ্ধে। ভুলে যাব না আমরা, আপনাকে যেতেও দেব না, হিট বাজারে রাখিব, তোমায় ছেড়ে দেব না, আপনাকে যেতে দেব না। আপনাকে কোচবিহার থেকে কাকদ্বীপ, আপনাকে ব্রিগেড ময়দানে, আপনাকে দিল্লির রামলীলা ময়দানে সব জায়গাতে দেখতে চাই, আপনাকে বিধানসভার অল ইন্ডিয়াও দেখতে চাই, কিন্তু সেই বিরোধী দলনেত্রী হিসাবে, শাসকের ভূমিকায় নয়। আপনাকে শাসকের ভূমিকায় আর দেখতে চাই না আমরা। অনেক দেখেছি, আপনি পরীক্ষিত, আপনি টেস্টেড, আপনি রিজেক্টেড। আপনাকে পরীক্ষা করে নিয়েছি, আপনাকে এখন জনগণ পরিত্যক্ত করে দিয়েছে। আপনার প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস আপনি ভেঙে দিয়েছেন। তাই তো মোদী বলেন সবকা সাথ সবকা বিশ্বাস, এবং উনি লাস্টে জুড়েছেন সবকা বিশ্বাস। আমার আপনার মতো শিক্ষিত ছেলেরা যখন রাজনীতির ময়দানে এই মাইক্রোফোন ধরে বলে, তখন তৃণমূলের হাফ প্যান্ট পরা নেতারা কি বলেন জানেন? ওই ছেলেটা সাদা প্যান্ট পরে না, উপরে কুর্তি জামা প্যান্ট পরে না, ও নেতা। ও তো বিড়ি খায় না, ও তো মদ খেয়ে এখানে রাস্তার পাশে পড়ে না, ও কিসের নেতা? ও তো ভোটের আগে মদের একটা পাউচ দেয় না, আমাকে কি দিয়েছে, অফারটা কি? ও কি নেতা? তাহলে আপনার মানসিকতা যদি ওই রকম হয়, আপনি যে মানসিকতার লোককে পছন্দ করে যে জায়গায় পাঠাচ্ছেন, সে তো আপনাকে ভোট সে জেতার আগে আপনাকে কিনেছে। তাহলে বিগত 5 বছরে আপনি তার কাছ থেকে কোনো রকম প্রত্যাশা রাখতে পারেন না। সে ব্যবসায়ী মানসিকতা নিয়ে ইনভেস্ট করেছে এখানে মার্কেটে। 5 বছর আসার পরে সে তো ইনভেস্টমেন্ট, সে তো ব্যবসায়ী মানসিকতা পয়সা তুলবে। আপনি তার কাছ থেকে উন্নয়ন প্রত্যাশা পারেন কি করে? প্রত্যাশা করতে পারেন না। এটা তো আপনার ভুল, এটা তো ওদের নেতাদের ভুল নয়, আমার আপনার মতো জনগণের ভুল, যারা ওই সমস্ত নেতাদের নির্বাচিত করে ওইরকম মসনদে পাঠিয়েছে। দিদি বলছেন যে তোমরা আমাকে ভোট দাও, আমি একবার নয়, একবার যদি ফেল করে যাই, দ্বিতীয়বার পাস করে মুখ্যমন্ত্রী হবই। অন্তত আমি না করি, আমার ভাইপো হবে। এই হচ্ছে প্রতিটির আঞ্চলিক পার্টির মানসিকতা। যখন ভাবুন বিহারে রাবড়ি দেবী লালু দেবীর সন্তান ক্লাস 5 পাস করেনি, মাধ্যমিক ফেল, ক্লাস 5ও 2বার ফেল করেছে, মাধ্যমিকটাও ঠিকঠাক করে পাস করতে পারেনি, কিন্তু লালু বাবু স্বপ্ন তার ছেলে বিহারের মুখ্যমন্ত্রী হবে, এতে কোনো দোষ নেই। দিদির ভাইপো ফেক ডিগ্রি, দিল্লি থেকে ম্যানেজমেন্টের ফেক ডিগ্রি, সেই ইউনিভার্সিটির অস্তিত্বও নেই। আসলে যেমন যোগ্য উত্তরসূরি, দিদি প্রথম লিখতেন ডক্টরেট ডিগ্রি, কোন ইউনিভার্সিটি মঙ্গলগ্রহ না চীন থেকে এসে সেই ডিগ্রির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি আজ পর্যন্ত। কোন ডিগ্রি পাওয়া যায়নি, সেই ডিগ্রির অস্তিত্ব আজও নেই। তার যোগ্য উত্তরসূরি হচ্ছে ভাইপো। দিদিরও স্বপ্ন যে আমার ভাইপো আমার পরবর্তীকালে যোগ্য উত্তরসূরি হবে। এই স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, হতেই পারে। আমি আমার চাইবো আমার যে ছেলে সে পরবর্তীকালে যোগ্য উত্তরসূরি হবে, সে ভালো জায়গায় যাবে, আমি আমার সন্তানের জন্য তো ভালো চাইবো, এতে কোনো অপরাধ নেই। অপরাধটা কোথায় জানেন? অপরাধটা এখানেই, আমার আপনার বাড়ির ছেলেগুলো মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, ডবল এমএ পাস, পিএইচডি করে ঘরে বসে আছে, আর আমি এই চায়ের দোকানে বসে পা নাচাতে নাচাতে এই সমীকরণ দিয়ে রাজনৈতিক কঠিন বিষয়গুলো এখানে আলোচনা করছি, এবং এটা আলোচনা করছি যে ওই পিসির ভাইপো কি করে পরবর্তীকালে মসনদে পড়তে পারে, সেই আলোচনা এখানে করছি। আমি কখনো আমার সন্তানের কথা এখানে বসে ভাবিনি, আমি দুনিয়ার কঠিন বিষয় আলোচনা করছি যে দিদির ভাইপো কি এই ব্যাপারটাকে, ওই লোকটাকে ধরলে দিদির ভাইপো এবার মসনদে বসতে পারবে। দোষী কে? দোষী আপনি। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি গলাটি দিয়ে খুন করছেন। তারা তাদের সন্তানের জন্য ভবিষ্যৎ কামনা করতেই পারে,
কিন্তু তাদের ভবিষ্যৎকে বাস্তবায়িত করতে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। ভেবে দেখবেন না একবার, এই সন্ধিক্ষণ এসেছে, 2026 সাল শেষ সময়, সবাইকে গর্জে উঠতে হবে, সবাইকে গর্জে উঠতে হবে এই অপশাসনের বিরুদ্ধে, আবার এক নতুন সূর্যোদয়ের বিরুদ্ধে। আমরা বলেছিলাম যে দিদি যে রেড রোডে দাঁড়িয়ে উনি সম্প্রীতির বার্তা দেন, উনি রেড রোডে দাঁড়িয়ে মাথায় টুপি পরে সম্প্রীতির বার্তা দেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু দিদি, আমরা ছোটবেলা থেকে বিদ্যালয়ে সরস্বতী পূজা করতাম, কলেজে সরস্বতী পূজা করতাম, ছাত্র অবস্থায় আমাদের মননে গেঁথে দেওয়া হতো সরস্বতী আমাদের বিদ্যার দেবী। আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যে সরস্বতী পূজা করতেও সরকারি পারমিশন লাগে, সরস্বতী পূজা করতেও কোর্টে যেতে হয়। দিদির সুশাসন এতটাই, দিদির উন্নয়ন এতটাই যে আমাদের আজকাল স্কুলে বাচ্চাদের সরস্বতী পূজা করতে গেলে কোর্টে যেতে হয়, কোর্ট থেকে পারমিশন নিতে হয় এবং পুলিশ প্রোটেকশনে সরস্বতী পূজা করতে হয়। এই বাইনারি তো কখনো ছিল না, এই পোলারাইজেশন তো কখনো ছিল না। আগে তো সম্প্রীতি দিয়ে আপনি মুসলমান ছেলেপুলে আমার ওর তো বন্ধু ছিল। এই সম্প্রীতির বীজ কারা ঢুকিয়েছে? আমার দেবতা থানে বটের ঝুড়িতে তুমি সুতো বাঁধো, আর তোমার পীরের দরজায় আমি প্রদীপ জ্বালাই। এই তো ছিল সম্প্রীতি, এই তো আমার আপনার মধ্যে সম্প্রীতি ছিল। এই সম্প্রীতির বীজ কে বললো? কার স্বার্থে বললো? এটা কার লাভ? যে সম্প্রদায়ের জন্য, যে সম্প্রদায়কে আমি বিশেষভাবে বললেন আপনি যে যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো, ভালো কথা। তাহলে যে সম্প্রদায়ের বলে বলিয়ান হয়ে আপনি ক্ষমতায় আসীন হলেন, সেই সম্প্রদায়ের জন্য বিশেষ কি এমন ব্যবস্থা করলেন যাতে করে সেই সম্প্রদায় উপকৃত হয়? বলতে পারবেন একটা উদাহরণ? কোরআন শেষ হয়ে আপনাদের যাবে। বাড়িতে, আপনাদের এরিয়াতে যখন তৃণমূলের নেতারা যাবে, আপনারা তাদের প্রশ্ন করুন যে ঠিক আছে, আমরা তো চোখ বন্ধ করে আপনাদেরকে পূর্ণ সমর্থন করেছি দিদি, তাহলে আমাদের এই সম্প্রদায়ের প্রতি আপনারা কি করেছেন, কি এমন কাজ করেছেন যাতে আবার ভোট চাইতে এসেছেন এখানে? প্রশ্ন করবেন না? আপনাদের সন্তানের ভবিষ্যৎ চুরি করে উনি মসনদের পর বছরের পর বছর মসনদে বসে আছেন, কিন্তু আপনার ছেলেটা তার ভবিষ্যৎটা হারিয়ে গেছে। প্রশ্ন করবেন না? যাই হোক, আমাদের হয়তো সময় সংক্ষিপ্ত, কিন্তু মনের মধ্যে একরাশ আগুন এখনো আছে, এখনো একরাশ আগুন ভরে আছে আমাদের ভবিষ্যৎ ঢুকিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে বিনম্র চিত্তে, বিনম্র কণ্ঠে আবেদন করছি যে আসন্ন যে 29শে এপ্রিল আসছে, আর ভুল করবেন না। এই ভুলের মাসুল আমি আমার মতো এরকম বহু ছেলেকে ভুগতে হচ্ছে, আপনার বাড়ির সন্তানদের ভুগতে হচ্ছে। এই 1,500 টাকার যে লক্ষ্মীর ভান্ডার, আমরাও লক্ষ্মীর কাছে গেছিলাম, লক্ষ্মী বলছে যে এত বোমা গোলাগুলি হচ্ছে, আমি যাব না, তুমি আমার মার কাছে যাও। তাই আমরা ওই লক্ষ্মীর মার কাছে গেছিলাম, অন্নপূর্ণা দেবীর কাছে। অন্নপূর্ণা দেবী বলছে ঠিক আছে, 1,500 নয় 3,000 রাজি আছি, তোমাদের সঙ্গে যাব। অন্নপূর্ণা দেবীর আঁচল ধরে আমরা এখানে নিয়ে এসেছি। আমরা যদি ক্ষমতায় আসি, 4 তারিখের পরে অন্নপূর্ণা দেবীকে আপনাদের বাড়িতে অনুষ্ঠান করাবো 3,000 টাকা দিয়ে। এই দল পলিটিক্সে যদিও বিজেপি বিশ্বাস করে না, কারণ অর্থনীতি বলে যদি কোনো একটা জায়গায় অর্থনৈতিকভাবে উন্নত হয় এবং কোনো একটা জায়গায় যদি অর্থনৈতিকভাবে অনুন্নত হয়, তাহলে সেখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম মেনটেন থাকে না, অর্থাৎ সাম্য ব্যবস্থা থাকে না। যে জায়গায় অর্থনৈতিকভাবে অনুন্নত, সে জায়গা থেকে মানুষজন যে জায়গায় অর্থনৈতিকভাবে উন্নত সেখান থেকে মাইগ্রেট করতে থাকে। তার ফলে কি হয়? গ্রাম খালি হয়, শহরের মধ্যে জনঘনত্ব বাড়তে থাকে। কিন্তু এদের মধ্যে কি দেখলাম? এই জনঘনত্ব বাড়ার ফলে এই যে ডিস্টেবিলাইজেশন বাড়ার ফলে কি হলো? যে পাড়ার পর পাড়া খালি হয়ে যেতে লাগলো। কোথায় যেতে লাগলো? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। ব্যাঙ্গালোর এখন হয়ে গেছে দ্বিতীয় শহর, যেখানে দ্বিতীয় বাঙালি ভাষীরা থাকে। ওখানকার দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা। যাই হোক, আপনাদেরকে আমি আর সময় সংক্ষিপ্ত, অনেক কথা বুকের মধ্যে থাকলেও হয়তো বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু উন্নয়নের বাণী শঙ্খ ঘোষের কথায় অনেক কথা বলা ছিল। শক্তি চট্টোপাধ্যায় এই বর্তমানের যে কবি, যিনি রবীন্দ্রনাথের সবচেয়ে বড় সমালোচক ছিলেন,
তিনিও রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখতে ভয় পেতেন, তিনিও রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে ভয় পেতেন। কিন্তু আমাদের মহান দিদি, যিনি নাকি দশভূজা, তিনি সবকিছুতে পারদর্শী, তিনি গীতাঞ্জলি লিখতে পারেন, তিনি কথাঞ্জলি লিখতে পারেন, তিনি এপামান জপান করতে পারেন। তার কাছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো লোকজন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এসে সুর তৈরি করতে আসতেন। ওনার বহুমুখী প্রতিভা, ওনার প্রতিভার অভাব নেই। উনি যে ফিকি সদস্য আমাদের অমিত মিত্র আছেন, তাকেও পর্যন্ত কি করে বাজেট তৈরি করতে হয় ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতে 15 মিনিটের মধ্যে শিখিয়ে দিতে পারেন। ওনার বহুমুখী প্রতিভা আছে, ওনার বহুমুখী প্রতিভা ওনার বহুমুখী প্রতিভা থাকবে। আমরা চাই দিদি আপনি দীর্ঘই হন, আপনি চাই আমরা যেতে দেবো না, আপনাকে হিট বাজারে রাখবো, আপনাকে কোথাও যেতে দেবো না। আপনি থাকবেন তবে বিরোধী দলনেত্রী হিসাবে। তৃণমূল নেই, বিশ্বাস করুন, তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। আপনারা যাদেরকে দেখছেন এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। মায়ের কোলে যেমন মৃত্যু শিশু থাকে, যত তাড়াতাড়ি সম্ভব যেমন শিশুকে বিদায় করে দিলে মায়েরও মঙ্গল, শিশুরও মঙ্গল। এই দল যত তাড়াতাড়ি বিদায় যাবে আমাদের পশ্চিমবঙ্গ ওই বাসী হিসাবে ততই মঙ্গল। মায়েদের বলছি, বাবাদের বলছি, ভাই বোনেরা সবাই বলছি, একজোট হয়ে একত্রে সকাল সকাল গিয়ে আমাদের মাননীয় শিক্ষক শ্রী সুমন্ত মণ্ডলকে একটিবারের জন্য অন্তত পরীক্ষা করুন, টেস্ট করুন, ভোটটা দিন, বিজেপিকে ভোটটা দিন এবং উন্নয়নের সহিত প্রকৃত উন্নয়নের টেস্টটা নিন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। হ্যালো, আমাদের এই সমস্ত কর্মীবৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিধানবাবুকে। যাই হোক, তার সুদীর্ঘ বক্তব্য আমরা এতক্ষণ ধরে শুনলাম। আমাদের সময় প্রায় শেষ। আমাদের একনিষ্ঠ কর্মীবৃন্দকে কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। আমরা আমরা সভাপতির অনুমতি ক্রমে আমাদের আজকের এই অনুষ্ঠানের ইতি টানছি। আমরা কর্মীবৃন্দ আমাদের কাছাকাছি চলে এসো। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। নরেন্দ্র মোদী কি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র দামোদর মোদী কি, আমাদের প্রিয় নেতা জননেতা নরেন্দ্র মোদী কি, আমাদের সকলের প্রিয় নেতা সুমন্ত মণ্ডল কি, আমাদের প্রিয় নেতা সুমন্ত মণ্ডল কি। আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন। মা বোনেদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, তরুণ যুবকরা শুনে নিন, তরুণ যুবকরা শুনে নিন, আমার পরিযায়ী শ্রমিকরা শুনে নিন, আমার পরিযায়ী শ্রমিকরা ভালো করে শুনে নিন। চোরেদের সরকার, চোরেদের সরকার, কাটমানি সরকার, কাটমানি সরকার, চোরেদের সরকার।